গ্যাস সংকটে বিপর্যস্ত জনজীবন, ভুগছে শিল্প খাত। প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক, সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস। মাইক্রোপ্লাস্টিক বিষ ছড়িয়ে পড়ছে সবখানে। শিশুর জন্য সবচেয়ে নিরাপদ খাবার বুকের দুধেও মিলছে এর অস্তিত্ব। পুলিশের বাধার মধ্যে হবিগঞ্জে এনসিপি নেতারা, জেলা ছাত্র দলের সভাপতি সহ শতাধিক ব্যক্তিকে আসামি করে অভিযোগ দাখিল। শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে, আজ হাজির করা হবে ট্রাইব্যুনালে। পোল্ট্রি ফিডের মান নিয়ন্ত্রণ নিয়ে সরকারের দুই প্রতিষ্ঠানের মধ্যে চলছে টানাটানি, আর উদ্যোক্তারা বলছেন বিএসটিআই সনদের জন্য গুনতে হয় চড়া অঙ্কের ফি। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। এখনো সংকট কাটেনি গ্যাসের, তাতে জনজীবনের পাশাপাশি ভুগছে শিল্প খাত। বুধবার বস্ত্র খাতের ব্যবসায়ীদের সংগঠন বিটিএমএ নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করে শিল্পে গ্যাস সংকটের সমাধান চেয়েছেন। প্রধানমন্ত্রী সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তারা। গ্যাস সংকটে চলছে না কারখানার মেশিন, কাজ না থাকায় নেই শ্রমিকদের কোলাহল। এমন অবস্থা ঢাকার আশেপাশের শিল্পাঞ্চলে। যেখানে গ্যাস প্রেসার থাকে 20-25, সেখানে গ্যাস প্রেসার আছে মাত্র 2-3। এই কারণে মেশিন সবসময় বন্ধ থাকতেছে, প্রোডাকশন উৎপাদন ব্যাহত হচ্ছে। এই নিয়ে বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক হয় বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বিটিএম এর নেতাদের। পরে বিটিএম এর সভাপতি জানান, টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন সরকার প্রধান। উনি দুটো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে। আজকে উনি সবাইকে মিটিংয়ে রেখে উনি কথা কম বলেছেন, খালি শুনেছেন। উনি চেষ্টা করছেন বোঝবার জন্য এবং উনি বোঝেন, আরও বোঝবার জন্য, আমাদেরকে বোঝবার জন্য, আমাদের মাইন্ডসেট বোঝার জন্য উনি বসছেন এবং আমি বিশ্বাস করি উনি একটা সুরাহা করবেন। কিন্তু আমাদের অনেক কিছু আমাদের অনুকূলে নেই। শিল্পে গ্যাস সংকটের জন্য অতীতে সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়াকে দায়ী করেন বিটিএম এর সভাপতি। গ্যাসের যে সংকটটা আছে এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময়োপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটির কারণে প্রায় এক সপ্তাহ ধরে বিঘ্নিত হচ্ছে গ্যাস সরবরাহ, যার নেতিবাচক প্রভাব পড়েছে জনজীবন থেকে শুরু করে শিল্প কারখানাগুলোতেও। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের তীব্র সংকটে চরম বিপাকে মালিকরা। 15 পিএসআই এর প্রতিশ্রুতি থাকলেও মিলছে 2 পিএসআই এরও কম। ফলে গত প্রায় 6 মাস যাবৎ লোকসান গুনছেন তারা, যার পরিমাণ মাসে 3 থেকে 7 লাখ টাকা। চলতি মাসে এই লোকসান আরও বাড়ার শঙ্কা করছেন মালিকরা। তারা বলছেন, দ্রুত সংকট সমাধান না হলে পাম্প বন্ধ করে দেয়া ছাড়া কোনো উপায় থাকবে না। সিএনজি ফিলিং স্টেশনের সামনে গাড়ির দীর্ঘ সারি। এই সারি গ্যাসের স্বল্পচাপের কারণে সৃষ্ট সংকটের প্রতিচ্ছবি, যেখানে সময় হারাচ্ছেন গ্রাহক আর প্রতিদিন বাড়ছে মালিকদের লোকসান। সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী 15 পিএসআই চাপের গ্যাস পাওয়ার কথা। গত প্রায় 6 থেকে 7 মাস ধরে অধিকাংশ স্টেশনে গ্যাসের চাপ 2 পিএসআই এরও কম। একটা মেশিন আমাদের 3 কোটি, 3.5 কোটি, 4 কোটি, 5 কোটি পর্যন্ত ইম্পোর্ট করতে হয়েছে টাকা দিয়ে। তো এখন এইটাকে আমরা যদি রক্ষা না করি, আর এইটা আমরা বিক্রি করতে যাব 10 লাখ 15 লাখ টাকাও পাবো না। লাইন আছে, ব্যবসা নাই। লাইন যদি না থাকতো তাহলে ব্যবসা হইতো। তার মানেই হচ্ছে লাইনে যদি গ্যাস থাকতো তাহলে লাইনটা থাকতো না। গ্যাস বিক্রি কমে যাওয়ায় মাসে 6 থেকে 7 লাখ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। এর সঙ্গে জুনে বিদ্যুতের দাম বাড়ায় লোকসান বেড়েছে প্রায় দ্বিগুণ। আমার ইলেকট্রিসিটি বিল, গ্যাসের বিল, স্টাফ স্যালারি এটা কিন্তু বন্ধ হচ্ছে না। হ্যাঁ, তো আমাদের সার্টেন একটা যদি অ্যামাউন্ট আমরা সেল না করতে পারি, আমাদের এটা কখনোই প্রফিট হয় না। মোটেও গ্যাস পাচ্ছি না। ঢাকা সিটির বাইরেও একই অবস্থা, ঢাকা সিটির ভিতরেও একই অবস্থা। তারা অ্যাভারেজে এখন আমার হিসাবে প্রায় 5 থেকে 7 লাখ টাকা লস দিচ্ছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনাল বিকল হওয়ার পর। গত 10-12 দিন ধরে গ্যাসের চাপ অনেক জায়গায় 1 পিএসআই এরও নিচে। আমার যে মেশিনটা আছে এটা ইটালির একটা মেশিন, এটা 2.5 হইলেও মেশিন চলে।
কিন্তু 2-এর নিচে যখন নেমে যায় মেশিন আর স্টার্ট হয় না। আমি সামান্য কিছু গ্যাস পাই, কিন্তু আমার বিদ্যুৎ খরচ একই হচ্ছে। তো গত কয়েকদিন যাবত ক্রাইসিস যেটা যাচ্ছে, এই ক্রাইসিসে আমরা যে গত বেশ কিছুদিন লস হচ্ছে, এই মাসে লসটা ভয়াবহ আকার ধারণ করবে। তাদের আশঙ্কা পরিস্থিতি আরও নাজুক হলে এই খাতের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত লাখ লাখ মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। একই সঙ্গে পরিবহন খাতে বাড়বে অস্থিরতা। এটা যদি বন্ধ হয়ে যায়, এই 3 লাখ লোকের কিন্তু খাবার বন্ধ হয়ে যাবে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। মাইক্রোপ্লাস্টিক এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে জনমনে। বোতলজাত পানি থেকে শুরু করে যে কোনো খাবার, ওষুধ, এমনকি শিশুর সবচেয়ে নিরাপদ খাবার মায়ের বুকের দুধেও মিলছে এই বিষ, যা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে ছড়িয়ে পড়ছে মস্তিষ্কেও। এতে ঝুঁকি বাড়ছে ক্যান্সার সহ জটিল রোগের। তবে অবাক বিষয়, মাইক্রোপ্লাস্টিক নিয়ন্ত্রণে কোনো আইনই নেই। সবচেয়ে নিরাপদ ভেবে পান করা হচ্ছে বোতলজাত পানি, কিন্তু এই পানিতেই আছে হাজার হাজার মাইক্রোপ্লাস্টিক। শুধু পানি নয়, প্যাকেটজাত কিংবা বাজারের যে কোনো খাবারেই ধরা পড়ছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। খালি চোখে দেখা না গেলেও যা খাবারের মাধ্যমে প্রবেশ করছে শরীরে। কোল্ড ড্রিঙ্কস খাই, সেখানেও কিন্তু গ্লাসের মানে প্লাস্টিকের বোতল, আবার পানি খাচ্ছি সেখানেও প্লাস্টিকের বোতল। পুরো একটা আতঙ্ক। এটা আমাদের জন্য শরীরের খুবই ক্ষতিকর, যা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। সম্প্রতি টুথপেস্টে ভয়াবহভাবে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি সামনে আসায় আবারও আলোচনায় এসেছে বিষয়টি। বিশেষজ্ঞরা বলছেন, প্যাকেটজাত খাবার থেকে শুরু করে মাছ, মাংস কিংবা শিশুর নিরাপদ খাবার মায়ের বুকের দুধেও মিলছে মাইক্রোপ্লাস্টিক। পানির বোতলে 1 লাখের উপরে মাইক্রোপ্লাস্টিক ডিসচার্জ করে। আমরা কিন্তু খালি চোখে এটাকে দেখতে পাই না, এই জন্য বুঝতে পারি না যে এটা আমাকে কিভাবে এফেক্ট করছে। সবজিতে চলে আসছে, ধানে অনেক সময় পাওয়া যাচ্ছে। তো এগুলো তো আমরা ইনটেক করছি, আমরা তো কনজিউম করছি। মায়ের দুধে এখন পাওয়া যাচ্ছে, আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেমেও অনেক সময় এগুলোর উপস্থিতি পাওয়া যাচ্ছে এবং ব্রেনে। তো অবশ্যই এটা একটা ভয়াবহ বিষয়। বিশেষজ্ঞরা বলছেন, খাবারের মাধ্যমে এইসব মাইক্রোপ্লাস্টিক পৌঁছে যাচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি মস্তিষ্কেও, যার ফলাফল ভয়াবহ পরিণতি। আমরা জানি মাইক্রোপ্লাস্টিক হচ্ছে ক্যান্সার তৈরি করার অন্যতম একটি প্রধান উপাদান। লিভার ফেইলিউর, কিডনি ফেইলিউর বা স্টমাক বা পাকস্থলীর প্রদাহ, মস্তিষ্কের মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে। অন্যদিকে খুব দ্রুত আমাদের স্মৃতিশক্তি বা সৃজনশীলতা কমে যাচ্ছে। সব মিলে কিন্তু মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিক কণা মানুষকে ক্রমাগতভাবে মানবেতর প্রাণীতে রূপান্তরিত করার দিকে যাচ্ছে। তবে সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো, খাবারে মাইক্রোপ্লাস্টিক নিয়ন্ত্রণে নেই কোনো আইন। বাংলাদেশ স্ট্যান্ডার্ডেও মাইক্রোপ্লাস্টিকের ব্যবহারের বিষয়ে কোনো রকম নির্দেশনা নেই। প্রথম কথা হচ্ছে, গুজবটা হচ্ছে এই যে মাইক্রোপ্লাস্টিক যেটা যে পরিমাণ পাওয়া গেছে, সে মাইক্রোপ্লাস্টিকটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা। ইচ্ছাকৃতভাবে মাইক্রোপ্লাস্টিক ব্যবহার করা নাকি অনিচ্ছাকৃতভাবে কোনো প্রক্রিয়ার মাধ্যমে এসছে এবং সেটার পরিমাণ কত, সেগুলোর তথ্যগুলো আমরা যাচাই বাছাই করে এটা বলার সুযোগ তৈরি হবে যে আমরা আমাদের স্ট্যান্ডার্ডে এটাকে ইনকর্পোরেট করবো কিনা। শুধু জনস্বাস্থ্যই নয়, মাইক্রোপ্লাস্টিকের প্রভাব পড়েছে পরিবেশ প্রকৃতির উপরেও। মাটির উর্বরতা শক্তি কমিয়ে ফেলে, মাটির যে সয়েল যে কেমিস্ট্রি রয়েছে কেমিস্ট্রি নষ্ট করে এবং সয়েল কম্পোজিশনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে। পানির কেমিস্ট্রি চেঞ্জ হওয়ার কারণে জলজ প্রাণী এবং উদ্ভিদের জীবন একটি আশঙ্কাজনক জায়গাতে চলে যাচ্ছে। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে শুধু আইন নয়, সচেতনতা এবং প্লাস্টিক পণ্য উৎপাদন কমানোর উপরও জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। হবিগঞ্জে জুলাই পদযাত্রায় এনসিপির নেতাদের গাড়ি বহরে হামলা এবং এর জেরে দলটির পরবর্তী বিক্ষোভ কর্মসূচিতে ১৪৪ ধারা জারি সহ পুলিশি বাধা দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি। বুধবার রাত 8:30টায় রাজু ভাস্কর্যের পাদদেশে থেকে শুরু হওয়া মিছিলটি ভিসি চত্বর প্রদক্ষিণ করে আবারও রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতারা বক্তব্য রাখেন। এ সময় তারা অভিযোগ করেন, নির্বাচনের পর সরকার একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে এগোচ্ছে এবং সভা সমাবেশে হামলা ও পুলিশি বাধার মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত করা হচ্ছে। তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে এনসিপির নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে। তারা বলেন, দমন পীড়নের মাধ্যমে আন্দোলন দমিয়ে রাখা যাবে না। শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। আজ হাজির করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সিএমএম আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের লতিফ সিদ্দিকী জানান, শাপলা চত্বর হত্যা মামলায় পুলিশ গ্রেপ্তার না করলে রবি বা সোমবার নাগাদ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন তিনি। ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পদে নিয়োগ আগামী নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করবে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ বাতিলের বিরোধিতাও করেছে দলটি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে জামায়াত ইসলামীর ৬ সদস্যের প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার জানান, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তারা। পাশাপাশি আওয়ামী লীগের পদধারীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক যারা স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সেই শিক্ষকরা নির্বাচনে অযোগ্য হবে। আমরা এটারও তীব্র আপত্তি জানিয়েছি। পদ পদবীধারী নিষিদ্ধ দলের কোনো ব্যক্তির নির্বাচনে অংশগ্রহণকেও অযোগ্য এবং নিষিদ্ধ করতে হবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের কাছে ৯ দফা প্রস্তাব তুলে ধরেছেন তারা। বলেন, নির্বাচন কমিশনের দলীয় নিয়োগ আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের সুযোগকে, ক্যাপাসিটিকে, সামর্থ্যকে কাজে লাগিয়ে ২, ৫, ১০ মাস সার্ভ করে সাথে সাথে ইলেকশনে ক্যান্ডিডেট হওয়া মানেই হচ্ছে যে এই নির্বাচনকে নিরপেক্ষ হতে দেওয়া হলো না। দলীয়করণের জন্য তাকে এখানে নিয়োগটা দেওয়া হয়েছিল এবং নির্বাচন একেবারে দিব্যি এটা একটা দলীয় নির্বাচন হবে, পক্ষপাতিত্ব হবে, এটা নিরপেক্ষ হবে না, স্বচ্ছ হবে না। নির্বাচনকে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে সব পক্ষের জন্য সমান সুযোগ ও নির্বাচন ব্যবস্থায় নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানায় জামায়াতের প্রতিনিধি দল। স্থানীয় সরকারটাই আমাদের আজকের ইলেকশন কমিশনের ডেপুটেশনের ডেলিগেশনের উদ্দেশ্য ছিল। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য যারা উঠে পড়ে লেগেছে তাদেরকে রাজপথে উপযুক্ত জবাব দেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়ে বিএনপি নেতারা বলেছেন, বিএনপি যাদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছে তারাই আজ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সংঘাতের দিকে নিতে পারে এমন উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা। বুধবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভার আয়োজন করে শফিউল বারী বাবু স্মৃতি সংসদ। এ সময় শফিউল বারী বাবুর রুহের মাগফিরাত কামনা করেন বিএনপি নেতারা। বলেন, দীর্ঘ ১৭ বছর সর্বোচ্চ নির্যাতন সয়েছে বিএনপির নেতাকর্মীরা। এখন রাজনীতি করার সুযোগ পেয়ে বিএনপির বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে একটি দল। সর্বোচ্চ নির্যাতনের শিকার হয়েছে বিএনপি নেতাকর্মীরা। সেই দলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন আজকে মাঠে ময়দানে, বিএনপিকে এই সমস্ত পরাজিত শক্তি, ৭১-এ যাদের ভূমিকা, বিতর্কিত ভূমিকা, যাদেরকে এই দেশের মানুষ রাজাকার হিসাবে চিহ্নিত করেছে, তারা বিএনপিকে ফেলে দিতে চায়। বিএনপি এর থেকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করি আজকে এই জায়গায় আসছে, তাই এগুলো নিয়ে কোনো ভাবার কোনো কারণ নাই। বিএনপি নেতাকর্মী জনগণই সেটা রাজপথে তাদেরকে জনগণের রাজনৈতিকভাবে আমরা প্রতিহত করব, সেই প্রস্তুতি আমাদের আছে, সেইভাবে আমাদের দেশ চালাচ্ছে। জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন বলেন, অহেতুক মানুষকে উত্তেজিত করে দেশকে বিপদে ফেলে স্বৈরাচারকে পুনর্বাসনের ষড়যন্ত্র বিএনপি রুখে দেবে। রাজনীতির মাঠে আপনি গালিগালাজ করবেন আর সবাই চুপচাপ সাধারণ মানুষ বসে থাকবে, এটা তো চিন্তা করার কোনো কারণ নেই। অহেতুক মানুষকে উত্তেজিত করে দেশকে বিপদগ্রস্ত করা এবং স্বৈরাচারের রাস্তাকে খুলে দেওয়ার যে ষড়যন্ত্রে আপনারা নেমেছেন, তাদেরকে রাজপথে যথাযথ জবাব দেওয়া হবে। বাক স্বাধীনতা মানে মুখে যা আসবে তাই বলা শোভনীয় নয় বলেও মন্তব্য করেন সমাজ কল্যাণ মন্ত্রী। এদিকে নয়াপল্টনে এক ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজনৈতিক দলগুলোকে উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি জানান, ৪ আগস্ট
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিএনপির আলোচনা সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 4 আগস্ট। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আগ্রহ ভরে অপেক্ষা করছে দিল্লি। তার সফর হলে অনেক সমস্যারই সমাধান হবে বলে মনে করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আর পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ভারতে যাবেন কিনা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বলেন, পারস্পরিক স্বার্থ সমুন্নত রেখে সম্পর্ক এগিয়ে নিতে একমত দুদেশ। 12 জুন ঢাকায় পৌঁছানোর পর 25 জুন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করে সেদিনই সব ধরনের ভারতীয় ভিসা স্বাভাবিক করেন দীনেশ ত্রিবেদী। তারপর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য 1.5 মাসের অপেক্ষা। অবশেষে বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে। সাংবাদিকদের বলেন, খুব ভালো এবং ফলপ্রসূ প্রথম সাক্ষাৎ। ব্রিক্সে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বা দ্বিপক্ষীয় সফর যেটাই হোক, ভারত অপেক্ষা করছে আগ্রহ ভরে। গঙ্গা চুক্তি নবায়নের মতো ইস্যুগুলোও সমাধান হবে দুদেশের সম্পর্ক এগিয়ে গেলে। এটা একটা কার্সি কল ছিল, আর কার্সি কলে যা কার্সি হয়, একটা মিটমাট হয়, আর there is no problem which cannot be sorted out with the mutual understanding. Ultimately, at the end of the day, it is people. That, I think, is the prerogative of the Honourable Prime Minister. And, of course, from our side, I can tell you for sure that we are anxiously waiting for the Honourable Prime Minister of Bangladesh. There একটা working group আছে, ওইখানটা আমাদের ইন্ডিয়াতেও আছে, বাংলাদেশেও আছে। ওয়ার্কিং গ্রুপের নিশ্চয় ওদের মেলামেশা হবে। And like I said, there is no issue which cannot be sorted out. পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা ছিল একান্তই কূটনৈতিক সৌজন্য সাক্ষাৎ, তবে পারস্পরিক স্বার্থ সমুন্নত রেখে সম্পর্ক এগিয়ে নেবে দুদেশ। তবে ব্রিক্সে দিল্লিতে যাবেন কিনা প্রধানমন্ত্রী তার রিভিউ করবে ঢাকা। আমরা পারস্পরিক সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব, এই বিষয়ে আমরা একমত পোষণ করি। কোনো বিশেষ বিষয়ে আমাদের কোনো দীর্ঘ আলোচনা হয়নি। একাধিক দাওয়াত আছে, সবগুলিতে ওনার সময় ধরে উনি জেনারেল অ্যাসেম্বলিতে যাবেন, নিউ ইয়র্কে, সব কিছু আমাদের সমন্বিতভাবে দেখতে হচ্ছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর প্রথম বাংলাদেশে আসছেন। তিনি ইতিবাচক ধারণা নিয়ে ফিরবেন বলেও এক প্রশ্নের উত্তরে জানান পররাষ্ট্রমন্ত্রী। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। পোল্ট্রি ফিডের মান কে নিয়ন্ত্রণ করবে তা নিয়ে সরকারের দুই প্রতিষ্ঠানের মধ্যে চলছে টানাটানি। প্রাণী সম্পদ অধিদপ্তর আর বিএসটিআই এর কর্তৃত্বে টানাপোড়েনে চিরে চ্যাপ্টা শিল্প উদ্যোক্তারা। মৎস্য প্রাণী সম্পদ আইন অনুযায়ী পোল্ট্রি ফিডের অনুমোদনকারী সংস্থা অধিদপ্তর, তবে ফিডের মানের প্রশ্নে এখন সরব বিএসটিআই। উদ্যোক্তাদের অভিযোগ, বিএসটিআই সনদের জন্য গুনতে হয় চড়া অঙ্কের ফি। আছে দ্বৈত প্রতিষ্ঠানের নজরদারি হয়রানিও। দেশের প্রায় 18 কোটি মানুষের আমিষের চাহিদা পূরণে পোল্ট্রি, মুরগি ও ডিমের অবদান প্রায় 25%। ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় তিলে তিলে গড়ে ওঠা পোল্ট্রি শিল্প এখন কর্মসংস্থানের বিচারেও দেশের দ্বিতীয় বৃহৎ শিল্প। কিন্তু সরকারের দুই দফতরের টানাপোড়েনে এখন হুমকির মুখে এ খাত। সংকটের শুরু পোল্ট্রি ফিডের মান নিয়ন্ত্রণ প্রশ্নে। মৎস্য ও প্রাণী সম্পদ আইন অনুযায়ী পোল্ট্রি খাতের একক নিয়ন্ত্রক সংস্থা প্রাণী সম্পদ অধিদপ্তর, কিন্তু মান আইনে পোল্ট্রি ও মৎস্য ফিডের মান যাচাইয়ের দায়িত্ব আবার বিএসটিআই এর। শিল্প উদ্যোক্তাদের অভিযোগ, মান নিয়ন্ত্রণের প্রশ্নে বিএসটিআই এর হয়রানির শিকার তারা। ফিড মিলের ব্যবস্থাপকদের উঠিয়ে নিয়ে যায় এবং এটা আমাদের নগদে পরিশোধের কথা বলা হচ্ছে। তা সরকারের কোন আইনে আছে যে আমাকে 5 লাখ টাকা জরিমানা ক্যাশে পরিশোধ করতে হবে? এখানে যদি দ্বৈত নিয়ন্ত্রণ সংস্থার জন্য আমাদের সিএম সার্টিফিকেট নিতে হয়, আমাদের বিএসটিআই রেজিস্ট্রেশন নিতে হয়, তাইলে আমরা লাইভ স্টকের মন্ত্রণালয়ের অধীনে আসি না শিল্প মন্ত্রণালয়ের বিএসটিআইয়ের অধীনে আসি, আমরা তো নিজেই জানি না। আইন অনুযায়ী ফিডের মান সনদ নিতে বিএসটিআই নিবন্ধন ফি বাবদ ব্যবসার টার্নওভারের 0.1% হারে ফি গুনতে হবে। উদ্যোক্তাদের অভিযোগ, মুরগি ও ডিমের দাম নিম্ন আয়ের মানুষের নাগালে রাখতে সরকারের ভর্তুকির পরও বেশিরভাগ সময়ই লোকসানে থাকে ফিড মিলগুলো। এর ওপর মোটা অঙ্কের ফি তাদের জন্য কোনোভাবেই ব্যবসা সহায়ক নয়। তাদের যে প্রোডাক্ট ওয়ারি যে ফি, এটা এতটা ব্যাপক, সেটি কিন্তু এই শিল্পকে ক্ষতিগ্রস্ত করবে। আতঙ্ক সৃষ্টি করেছে ফিড মিলগুলিকে, এবং এমনও
ফিড মিল, দু একটা ফিড মিল থেকে তাদের মানে কর্মকর্তা কর্মচারীকে তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে। আমাকে জরিমানা করতেছো, বেধড়ক যা ইচ্ছা তোমার তাই মনে হয়েছে করতেছো, তুমি আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছ, তুমি আমাকে জেল জরিমানার হুমকি দিচ্ছ, মানে পুরো সেক্টরে আতঙ্ক সৃষ্টি করেছে। অধিদপ্তর বলছে আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পোল্ট্রি ফিড নিয়ে বিএসটিআই এর নজরদারি করার কথা নয়। আমরা চ্যালেঞ্জ করি বলতে পারি, এটা বাংলাদেশের বৃহৎ ল্যাবরেটরি আমাদের। আমরা যদি মনিটরিং জোরদার করতে পারি তাহলে ইনশাল্লাহ ফিড নিরাপদ ফিড তৈরি হবে। আমরা তো পোল্ট্রি শিল্পকে নিরাপদ করতে চাই, সরকার এখানে ভর্তুকি দিচ্ছে। তার মানে কি, সরকার চায় পোল্ট্রি শিল্পকে ডেভেলপ করার জন্য। তাদের উপর মানে কোনো খড়গ নাজিল হোক, এটা মেনে নিতে রাজি না। তবে বিএসটিআই এর বক্তব্য, যতক্ষণ আইনে তাদের ক্ষমতা দেয়া আছে ততক্ষণ তা প্রয়োগ তাদের জন্য বাধ্যতামূলক। একটি সরকারি সংস্থা তার আইন অনুযায়ী চলবে। আইনি কোনো প্রতিবন্ধকতা তৈরি করা, আরেকটি আইনকে তার কার্যক্রম গ্রহণে বাধা দেওয়া, সেটি আমাদের উদ্দেশ্য নয়। পণ্যের গুণগত মানের বিষয়টি কি হবে সেটি কোনোভাবেই মৎস্য প্রসবন আইনে বর্ণিত নেই। সেটা যদি সম্মানিত উৎপাদনকারীরা মনে করেন যে হ্যাঁ এই ফিটা তাদের জন্য অনেক বেশি, এটা সরকার নিশ্চয়ই বিবেচনা করবেন। উদ্যোক্তারা বলছেন, শিগগিরই দুই সংস্থার এ টানাপোড়েনের সমাধান না হলে হয়রানি এড়াতে একযোগে মুরগির খাবার উৎপাদন বন্ধ করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি দেবেন তারা। আমরা অবশ্যই উৎপাদন বন্ধে যাব। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। 2024 সালের 30 জুলাই এই দিনে সহিংসতায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে সরকার একটি শোক দিবস পালনের ঘোষণা দিলে আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন। প্রতিবাদ স্বরূপ ফেসবুক প্রোফাইলের ছবি লাল করেন ছাত্র জনতা। ক্ষোভ আরও দানা বাঁধতে শুরু করে। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালা বদলের মুহূর্ত 2024 সালের জুলাই। ফুলগুলো সব লাল হলো কেন? জুলাই আজও সেই প্রশ্ন তোলে। যে প্রাণগুলো ফিরল না ঘরে, তাদের রক্তেই কি রঙিন হয়েছিল ভোরের আলো? 30 জুলাই ছাত্র জনতা ফেসবুকে প্রোফাইল পিকচার লাল করে প্রতিবাদ জানায়। এটার প্রতিবাদে তারা কালো বেজ ধারণের কথা বলছিল রাষ্ট্রীয়ভাবে। এটার পরিবর্তে কি করা যায়, এই ভাবনার জায়গা থেকে আসতে হচ্ছে লাল প্রোফাইল বা লাল ব্যাচ বা লাল ছবি। আমরা লাল কোনো কিছু দিয়ে এর প্রতিবাদ করতে পারি কিনা, তারপরে চলে আসে যে প্রোফাইল লাল করার। শেখ হাসিনা সরকার প্রাণহানির সুষ্ঠু ও মানসম্পন্ন তদন্ত নিশ্চিতের লক্ষ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি কারিগরি সহায়তা নেয়ার কথা বলেন। ছাত্র জনতা তা প্রত্যাখ্যান করে চালিয়ে যায় আন্দোলন। এই দিনও কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ সংঘাতে নিহতদের স্মরণ করা হয়। বিচার চেয়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের টেলিগ্রাম অ্যাপে তাদের গ্রুপে নতুন কর্মসূচি ঘোষণা করেন। এতে 30 জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের কথা বলা হয়। এছাড়া সারা দেশে ছাত্র জনতার হামলা, গণগ্রেপ্তার, গুম খুনের প্রতিবাদে জাতিসংঘের তদন্ত দাবিতে দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি সবাইকে শান্ত ও সংযত থাকতে তার আহ্বান পুনর্ব্যক্ত করেন। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিউশু দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18 জনে। মঙ্গলবারের এই ভূমিকম্পের পর এখন পর্যন্ত শতাধিক আফটার শক অনুভূত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমামোতো প্রিফেকচার। সেখানে একটি শপিং মল ও একটি কাগজ কারখানা ধসে পড়ার পর ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে দিনরাত কাজ করছেন উদ্ধারকর্মীরা। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, আটকে পড়াদের জীবিত উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে দেশটির আবহাওয়া সংস্থা আগামী কয়েকদিন আরও শক্তিশালী আফটার শকের আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ভূমিকম্পের কারণে সড়ক, সেতু ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন এবং অনেক এলাকায় এখনও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। উদ্ধার কার্যক্রমে 4600-এরও বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।